মাত্র বছর দেড়েক হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ থেমেছে। বিনয় কৃষ্ণ বসুর বয়স 12। সুভাষচন্দ্র বসু তখনও কংগ্রেসে যোগ দেননি। মান্নাদের বয়স সবে 1 বছর। সত্যজিৎ রায়ের জন্ম হয়নি। ভবানীপুরের দক্ষিণে সামান্য কিছু বসতি তৈরি হয়েছে। কালীঘাটে আগত দর্শনার্থীরা বলেন, আদি গঙ্গার পাড়ে দাঁড়ালে দূর থেকে নাকি বন্য জন্তুর হুঙ্কার শোনা যায় এখনো। অবশ্য ডাকাত এখন আর তেমন নেই, তবে সাপদের ভারী দাপট। কলকাতা শহর দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে। তাই বন জঙ্গল কেটেই কলকাতার বসতি বাড়াতে হবে বলে সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল জর্জ কার্জন ওরফে লর্ড কার্জন। কলকাতার রাস্তাঘাট, জলের ব্যবস্থা, পয়ঃপ্রণালী বানানো এবং তার রক্ষণাবেক্ষণের জন্য 1912 সালে তিনি প্রতিষ্ঠা করলেন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি। রক্ষণাবেক্ষণের পাশাপাশি চলতে থাকলো কলকাতা সম্প্রসারণের কাজও। নতুন নতুন জমি খোঁজার কাজ, যেখানে বসতি করা যায়। কালীঘাট মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে একটি ঘন জঙ্গল বেছে নেওয়া হলো। এই জঙ্গলের পাশ থেকে চলে গেছে ইংরেজদের তৈরি ব্রডগেজ রেল লাইন, যা আরো দক্ষিণে বজবজে যায়। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল এই অঞ্চলটিকেই কেটে সাফ করে বসবাসযোগ্য করে তুলতে হবে। কিন্তু সে জঙ্গল এত গভীর, তা সাফ করতে গেলে বছরের পর বছর সময় লেগে যাবে। তাহলে এখন কি করণীয়? ওই জঙ্গলের দক্ষিণ দিকে মানে রেল লাইনের ওপর দিকে রয়েছে বিরাট বিরাট সব জলা। ঠিক হলো ওই জলা ভরাট করেই বসতি হবে। জঙ্গল কেটে পরিষ্কার করার থেকে মাটি ফেলে জলা ভরাট করা অনেক সহজ কাজ। কিন্তু জলা ভর্তি করতে যত মাটি লাগবে তা পাওয়া যাবে কোথা থেকে? কেন জঙ্গল থেকে? প্রথমে জঙ্গলের গাছ কেটে মাঠ বানানো হলো, আর তারপর সেখান থেকে মাটি কেটে জলা ভর্তির কাজ চলল। মোট 73 একর জায়গা বেছে নেওয়া হলো কাটার জন্য। মাটি কাটার দায়িত্ব দেওয়া হলো সিআইটি এর এক পদস্থ কর্মচারী সেসিল হেনরি বম্পাসকে। 1000 খানেকের ওপর লোক নিয়োগ করা হলো মাটি খননের জন্য। এই রাজ্যের লোক তো বটেই, পাশের রাজ্য বিহার থেকেও লোক নিয়ে আসা হলো দ্রুত কাজ শেষ করার জন্য। এদিকে এই জঙ্গলের মাঝ বরাবর একটি ছোট্ট মসজিদ ছিল। ঘন জঙ্গলের মধ্যে এই মসজিদটা তৈরি করা হয়েছিল 1884 সালে। মসজিদটি অক্ষত রেখে তার চারদিক থেকে মাটি কেটে নেওয়া হলো। মাটি খুঁড়তে খুঁড়তে এই বিশাল জঙ্গলের মাঝে তৈরি হয়ে গেল মনুষ্য নির্মিত এক বিশাল জলাশয়। মাটি খুঁড়ে পাওয়া গেল অজস্র কঙ্কাল। কলকাতার ঠগি আর ডাকাতদের কথা কে না শুনেছেন? সঙ্গে থাকা জিনিসপত্র কেড়ে নিয়ে খুন করে জঙ্গলের মধ্যে লাশ পুঁতে দেওয়াই ছিল তাদের বাঁ হাতের কাজ। আর পাওয়া গেল বেশ কয়েকটি কামান। পরে আসছি সে কথায়। যেহেতু সেসিল বম্পাসের তত্ত্বাবধানেই এই জলাশয় তৈরি হয়েছিল, তাই জলাশয়টির নাম দেওয়া হলো বম্পাস লেক। ঠিক যেমন উইলিয়াম টলি নতুন করে আদি গঙ্গা সংস্কার করেন বলে তার নামেই সেই স্থানের নামকরণ করা হয় টলিগঞ্জ। লেক সংলগ্ন অঞ্চল বলে মাটি বুঝিয়ে রেল লাইনের পাশের যে জায়গাটা বসবাসযোগ্য করে তোলা হলো, তার নাম রাখা হলো লেক কলোনি। এখানে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সৈন্যদের একটি ছাউনি বা ব্যারাক বানানো হয়েছিল। তখন একে কলোনি বলা হতো। সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে বাংলার নবাব মীর জাফরের কাছ থেকে 55টি গ্রাম খুবই সামান্য অর্থের বিনিময়ে কিনে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই গ্রামগুলিকে বলা হতো ডিহি 55 গ্রাম। এই 55খানি গ্রামের 33টি ছিল কলকাতায়, আর বাকিগুলো হাওড়া এবং হুগলিতে। হাওড়ার বেতর, শালকিয়া এই সমস্ত জায়গা ছিল এই 55 গ্রামের অন্তর্ভুক্ত। এই গ্রামগুলির একটিতে ছিল বিরাট বালির বাজার। মারাঠা ডিচ ভরাট করতে এখান থেকেই বালি নিয়ে যাওয়া হতো। মারাঠা ডিচ নিয়েও 2 লাইন বলতে হবে কি? আচ্ছা, বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে বর্গীয় অর্থাৎ মারাঠা গোষ্ঠী কলকাতা আক্রমণ করবে এইরকম একটা খবর রটে যায়। তাদের হাত থেকে রক্ষা পেতে
সেই 1742 সালে কলকাতাকে কেন্দ্রে রেখে তার চারিধারে পরিখা তৈরির কাজ শুরু হয়। পরিখা কাটার কাজ শুরু হয়েছিল, কিন্তু মারাঠা বর্গ আর আসবে না জানার পর সেই কাজ আর সম্পন্ন করা হয়নি। 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার এই পরিখা বুঝিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই সময় 55 গ্রামের ওই বিশেষ গ্রাম থেকে বালি আনিয়ে মারাঠা ডিচ বুঝিয়ে ফেলা হলো। সেই বুঝিয়ে ফেলা পরিখা আজকের আচার্য প্রফুল্লচন্দ্র রোড এবং আচার্য জগদীশচন্দ্র বসু রোড। এদিকে বালি বিক্রি বেড়ে যাওয়ায় গ্রামের বাসিন্দারা বেশ সমৃদ্ধশালী হয়ে উঠল। গ্রামে বেশ কিছু কোঠা বাড়ি হয়ে উঠল। বালির সওদা হয় বলে গ্রামের নাম রাখা হলো বালিগঞ্জ। উচ্চারণ করা হতো বালিগঞ্জ। ইংরেজরা 1862 সালে শিয়ালদহ থেকে ক্যানিং অবধি রেল চলাচল ব্যবস্থা চালু করে দেয়। যাতায়াতের সুবিধার্থে সমৃদ্ধ গ্রাম বালিগঞ্জে একটি স্টেশন বানায় তারা। এরও 28 বছর পরে 1890 সালে বালিগঞ্জ থেকে ডান দিকে জেলা আর জঙ্গলের পাশ থেকে পাতা হলো নতুন ট্রেন লাইন বজবজ পর্যন্ত। উল্লেখ্য, এই রেলপথ দিয়েই স্বামী বিবেকানন্দ 1897 সালে আমেরিকা ভ্রমণ সেরে কলকাতায় ফেরেন। বালিগঞ্জ সমৃদ্ধ গ্রাম হওয়াতে সেখানে বড় বড় জমিদার ধনী লোকেরা বিঘে বিঘে জমি কিনে তাদের বাগান বাড়ি তৈরি করতে শুরু করলেন। প্রমোদ ভবন আর কি। উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীরাও এখানে বাগান বাড়ি তৈরি করলেন। তাদের সেই সব বিরাট বিরাট বাগানওয়ালা বাড়িগুলোর নামের সঙ্গে একখানা করে গার্ডেন জুড়ে দেওয়া হলো। এইরকমই একটা বাগান বাড়ির মালিক ছিলেন তদানীন্তন জেলাশাসক জর্জ ম্যান্ডেভিলা। তার বাগান বাড়ির নাম হলো জর্জ ম্যান্ডেভিলা গার্ডেন, আজকের ম্যান্ডেভিলা গার্ডেন। এরকম আরেকটি বাগান বাড়ি ছিল কর্নেল গিলবার্ট আয়রন সাইডেরও, তবে আজ আর আয়রন সাইড গার্ডেন নেই, বর্তমান নাম আয়রন সাইড রোড। এদিকে চারদিকে এত গার্ডেন নাম দেখে লেক কলোনির বাসিন্দারা বলল তারা লেক কলোনির নাম নেবে না, কলোনি নাম তাদের পছন্দ নয়, তাদেরও গার্ডেন নাম চাই। বর্তমানে লেক কলোনির পরিবর্তে স্থানটির নাম রাখা হলো লেক গার্ডেন্স। লেক গার্ডেন্সে ছোট জনপদ তৈরি হতেই ইংরেজ সরকার তখনকার নামী ব্যবসায়ী মংনিরাম বাঙুরকে দায়িত্ব দিল সেই জনপদের আরো দক্ষিণ দিক বসবাসযোগ্য করে তোলার। মংনিরাম তাই করলেন। সেই অঞ্চলেও গড়ে উঠল বসতি। টিপু সুলতানের পরিবারের সদস্যরাও সেখানে খাপছাড়াভাবে বসবাস করতেন। মংনিরাম সাজিয়ে তুললেন অঞ্চলটাকে। আজকের এমআর বাঙুর হসপিটাল তার নামেই নামাঙ্কিত। আর সেই বম্পাস লেকের নাম হয় ঢাকুরিয়া লেক, বর্তমানের রবীন্দ্র সরোবর। তাহলে কি বম্পাসের নাম ইতিহাস থেকে পুরোপুরি মুছে গেল? না, লোকে তাকে মনে না রাখলেও একটি রাস্তা তার নামে রয়ে গেছে। দেশপ্রাণ শাসমল রোড থেকে সার্দার্ন অ্যাভিনিউতে ঢুকে একটু এগোলেই বাঁ হাতে পেয়ে যাবেন বম্পাস রোড। রাস্তাটা একে মেকে কিরণ শঙ্কর রায় রোড দিয়ে আপনাকে নিয়ে যাবে লেক মার্কেটে। রবীন্দ্র সরোবর নিয়ে আরো দুটো কথা বলে রাখি। সেই যে মসজিদটির কথা বলেছিলাম, সেটি দ্বীপের মতো জলের মাঝখানে আজও আছে। 1926 সালে হাওড়ার বার্ন অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড পাড় থেকে মসজিদ অবধি একটি ঝুলন্ত সেতু নির্মাণ করে দেয়। এর ঠিক পেছন দিকেই ক্যালকাটা রোয়িং ক্লাব। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, সিপাহী বিদ্রোহের পরেই 1858 সালে ক্যালকাটা রোয়িং ক্লাব প্রতিষ্ঠিত হয়। এদিকে বম্পাস লেকের কাজ শুরু হয় 1920 সালে। তাহলে তো হিসেব মিলছে না। মিলে যাবে, পরের লাইনটি শুনলেই হিসেব মিলে যাবে। 1858 সালে ক্যালকাটা রোয়িং ক্লাব প্রতিষ্ঠিত হয় স্ট্যান্ড রোডের পাড়ে গঙ্গার দিকে। পরে সরোবর তৈরি হলে পাকাপাকিভাবে উঠে আসে। সবশেষে বলে রাখি, রবীন্দ্র সরোবরে যারা গিয়েছেন তারা দেখেছেন সরোবরের পশ্চিম পাড়ে বেশ কয়েকটি বড় বড় কামান রাখা আছে। এই কামানগুলো 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার ব্যবহৃত কামান।
মাটি খোঁড়ার সময় এগুলো পাওয়া গিয়েছিল।